এখন আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব সেটার টপিক 1-এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তোমরা টপিক 1 দেখতেই পাচ্ছ, লেখা আছে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। সো তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা আমি একটু তোমাকে মনে করায় দিতে চাই। তুমি যদি লক্ষ্য করো, তুমি অবশ্যই জানো যে আমাদের 3টা স্কেল আর কি ব্যবহার করা হয়েছে আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে। তো সেখানে একটা ছিল সেলসিয়াস স্কেল, একটা ছিল কেলভিন স্কেল এবং আরেকটা ছিল আমাদের ফারেনহাইট স্কেল। এবং 3টা স্কেলের মধ্যে সম্পর্ক আমাদের বইয়ে যেটা আছে, বইয়ে না মানে এটাই স্বতঃস্বীকৃত আমাদের পদার্থবিজ্ঞানে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার ডিভাইডেড বাই 5। তোমরা এটা কীভাবে আসছে, আমাদের বেসিক ক্লাসে এটা ইনক্লুড করা আছে, আমরা এটা বলছি না। ইকুয়াল আমাদের কি ছিল, টি কেলভিন স্কেল মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টি ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা মোটামুটি ছিল 3টা স্কেলের মধ্যে সম্পর্ক। তো যখন আমাদেরকে বলবে যে কোনো একটা স্কেল থেকে অন্য একটা স্কেলে যাও, কথার কথা ধরো আমাদেরকে বললো যে তুমি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক করো, তাহলে আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এ স্কেল মানে এই দুইটা সম্পর্ক নিয়ে কাজ করা, মাঝখানেরটা আমরা নিব না। আবার যদি আমাকে সেলসিয়াস স্কেলের সাথে আমার কেলভিন স্কেলের সম্পর্ক করতে বলে, তাহলে সেলসিয়াসের সাথে আমি কেলভিনের সম্পর্কটা দেখাবো। ওকে, ডান। এখন আমরা আরেকটা কথা বুঝতে চাই, সেটা হচ্ছে যদি তোমাকে প্রশ্নে বলা থাকে পরিবর্তন, আমরা কিছু কোশ্চেন পড়লেই দেখব পরিবর্তন বলা আছে। পরিবর্তনটা কেমন? ধরো প্রশ্নে দেখবা উল্লেখ করা বৃদ্ধি বা হ্রাস, যে আমরা এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি বা এত ডিগ্রি সেলসিয়াস হ্রাস করছি। যখন এরকম বৃদ্ধি বা হ্রাস বলা হয়, তখন আমরা এই যে নিচের এগুলো হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, তোমরা যদি থার্মোমিটারের ক্লাসটা করে থাকো, তো এই নিম্ন স্থিরাঙ্কগুলো আমরা তখন বসাই না। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা আসলে কেন বসাই না। এটা দুইটাভাবে বোঝা যেতে পারে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েও তুমি বুঝতে পারবা যে কেন আসলে নিম্ন স্থিরাঙ্ক বসানো হয় না। আর এটা হচ্ছে লজিক্যাল, মানে লজিক দিয়ে বোঝা যায় যে আসলে এখানে তো তাপমাত্রার বৃদ্ধি বলছে, তাহলে আসলে এখানে নিম্ন স্থিরাঙ্ক থেকে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট যেই পজিশনে ছিলাম সেইখান থেকে কতটুকু পারলাম এটা চিন্তা করতেছি, এই জন্য নিম্ন স্থিরাঙ্ক ধরি না। সো আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটাই তোমাকে দেখাই। ধরো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পরিবর্তন বুঝতে চাই। হ্যাঁ, এটা কেমন হয় বিষয়টা আমি একটু তোমাকে একটা প্রশ্নে দেখাই। যেমন দেখো, সমস্যা 1-এ আমাদের স্পষ্ট ভাষায় লেখা আছে 3 মিটার দৈর্ঘ্যের একটা লোহার দণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায়। ভালো করে লক্ষ্য করো, লেখা আছে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি শব্দটা আছে, তার মানে এখানে আমরা সেলসিয়াসের সাথে কার সম্পর্ক করব, যেমন এখানে লেখা আছে ফারেনহাইট স্কেল, তাহলে সেলসিয়াসের সাথে আমরা ফারেনহাইটের সম্পর্ক করব, যেহেতু টেম্পারেচার সেলসিয়াসে আর পরিবর্তনটা বাইর করতে হবে ফারেনহাইটে। কিন্তু এখানে কি আমরা নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করব? উত্তর হচ্ছে না। কেন করব না? চলো তোমাদেরকে একটু প্রমাণটা দেখাই। ধরো আমরা বললাম যে যখন তাপমাত্রা আমরা বাড়াই নিই, অর্থাৎ আদি তাপমাত্রা, ওকে, তো আমরা এরকম লিখতে পারি আদি তাপমাত্রার জন্য আমাদের যে সম্পর্কটা ছিল, সম্পর্কটা কেমন হবে? TC1 দিলাম আমরা, হ্যাঁ, TC1/5 ইকুয়াল, যেহেতু ফারেনহাইট স্কেলের সম্পর্ক আমরা করতেছি, তাহলে ফারেনহাইট স্কেলে আমরা লিখব TF1 - 32 ডিভাইডেড বাই 9। এটা সম্পূর্ণভাবে আমরা কি করতেছি? আমরা জাস্ট প্রমাণ করতেছি। হ্যাঁ, আমরা সরাসরি সূত্র লিখবো, আগে প্রমাণটা বুঝে নাও, দেন আমরা বলবো শেষ তাপমাত্রার জন্য সম্পর্ক কী হবে? ধরো TC2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল TF2 - 32 ডিভাইডেড বাই 9। এটা ধরো আমাদের 1 নং আর এটা ধরো আমাদের 2 নং। ওকে, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে মানে 2 নং থেকে যেটা শেষ তাপমাত্রার থেকে 1 নংটা বিয়োগ করতে চাই। তাহলে 1 নং বিয়োগ করলে আমরা এখানে লিখে দিই 2 নং মাইনাস 1 নং ইমপ্লাই। তো তুমি যদি বিয়োগ করো তাহলে কি হবে? তুমি নিজেই বলো যে এইটার থেকে এটা বাদ হবে না, তাহলে কি হবে? TC2 মাইনাস TC1 ডিভাইডেড বাই 5, তো লসাগু হয়ে যাবে, ইকুয়াল এখানে 9 তাহলে 9 হয়ে যাবে লসাগু। তাহলে এখানে কি আসতেছে? TF2 মাইনাস 32। এটার থেকে যদি উপরের লবটা বিয়োগ করো তাহলে হবে মাইনাস TF1, মাইনাসে কিন্তু প্লাস 32 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো তো TC2 মাইনাস TC1, তার মানে কি? এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য। তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল থিটা, মানে TC টেম্পারেচার অফ সেলসিয়াস স্কেল, আর ডিভাইডেড বাই 5। ডেল দ্বারা আমরা বুঝতেছি কি? এই ডেল্টা দ্বারা আমরা বুঝতেছি যে এখানে আসলে আমরা কি করতেছি? ডেল দেয়া পরিবর্তনটা মিন করতেছি। ইকুয়াল আমাদের নিচে হবে 9, দেন এখানে আমাদের 32 কি হবে বলো?
কাটা হবে না? তাহলে 32 যদি আমরা কেটে দিই তাহলে TF1 TF2 মাইনাস TF1 থাকে, তাহলে TF2 মাইনাস TF1 যদি দাও তাহলে এখানে তুমি কি পাবা? TF পাবা, মানে ফারেনহাইট স্কেলের পরিবর্তন। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাইলাম? আলটিমেটলি আমরা এখানে এমন একটা সমীকরণ পাইলাম যে বৃদ্ধি বা হ্রাস বলার কারণে, যদি হ্রাসও বলতো বা বৃদ্ধি বলতো, হ্রাস বললে আর কি এখানে আমরা TC1 থেকে TC2টা বিয়োগ দিতাম, হোয়াটএভার। যেহেতু এটা আমরা বৃদ্ধির জন্য করতেছি, তো এইখানে আমরা কি করছি, বিয়োগ দেওয়ার পরে আমরা দেখতেছি নিম্ন স্থিরাঙ্কগুলো কাটা যায়। তাহলে ঠিক সেমভাবে আমরা বলতে পারি যদি টিসির সাথে আমরা টিকেরও সম্পর্ক করতাম তাহলে নিম্ন স্থিরাঙ্ক কাটা যেত। তাহলে যখন আমাকে পরিবর্তন বা হ্রাস বলবে তখন এই সম্পর্কটা কেমন হয়? টিসি বাই এখানে ডেল দিবা ডিভাইডেড বাই 5 ইকুয়াল ডেল টিকে ডিভাইডেড বাই 5 ইকুয়াল ডেল টিএফ ডিভাইডেড বাই 9। এই হবে আমাদের অ্যাকচুয়াল সম্পর্কটা। এবার আসো আমরা প্রথম ম্যাথটা এই লজিক অনুসারে করি। যেহেতু আমাকে প্রথম ম্যাথে বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি যেহেতু বলছে তার মানে বাড়ছে, আর যেহেতু বাড়ছে বলা আছে তাহলে আমরা কি ব্যবহার করব না? আমরা এখানে নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করব না। তো নিম্ন স্থিরাঙ্ক যদি ব্যবহার না করি তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে ডেল TC সেলসিয়াস ডিভাইডেড বাই 5 ইকুয়াল ডেল TF ডিভাইডেড বাই 9। তাহলে এটা সরাসরি আমরা লিখতে পারবো। ওকে, আমরা লিখবো এত ডিগ্রি বৃদ্ধির জন্য সরাসরি আমরা এটা লিখে দিব, অথবা পাশের সাইড নোট দিয়ে দিবা, নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করা হয় না। তো এরকম আবার তুমি চাইলে প্রমাণটা দিয়েও দিতে পারো অ্যাজ ইউর উইশ। যদি 4 মার্কের আসে না, এটা 4 মার্কে আসলে আমার মনে হয় ম্যাথমেটিক্যাল টার্মটা বা প্রমাণটা দেখানো উচিত। ওকে, তো আমরা এখন কী বের করতে চাই? ফারেনহাইট স্কেলে। তাহলে আমরা এখান থেকে ইমপ্লাই দেই, তাহলে আমরা এখান থেকে যদি ডেল TF বলি তাহলে তুমি দেখতে পাচ্ছ 9 এই পাশে চলে যাবে, তাহলে এখানে কি হবে? ডেল TC বাই 5 ইন্টু 9। তাহলে ডেল TC কত ছিল? 20 ডিগ্রি ইন্টু 9 ডিভাইডেড বাই কত? 5। তাহলে করলে 5 4 বার যায় 4 নং 36, তাহলে আমাদের এখানে কত আসবে? 36 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো আমরা যদি সমস্যা 2 দেখি তাহলে আমাদের এখানে লেখা আছে 95 ডিগ্রি ফারেনহাইট। আমাকে বললো পরম তাপমাত্রাকে কেলভিন স্কেলে কত? তাহলে ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে আমাদের সম্পর্ক করতে হবে। তাহলে আমরা জানি যে ফারেনহাইটের এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এরকম হবে T ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল T কেলভিন মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। তাহলে এখন আমরা কি চাই? টি কেলভিনটা চাই। তাহলে যেহেতু টি কেলভিন স্কেলে আমরা টেম্পারেচারটা চাই, আমরা একসাথে কী করব? চেঞ্জ করে ফেলবো। তাহলে একসাথে চেঞ্জ করাটা খুব ইজি। আমরা যদি টি কেলভিন লিখি তাহলে তুমি একটু ভাইয়া নিজে নিজে চিন্তা করো যে টি কেলভিন এখানে তুমি ধরে রাখছো, তাহলে নিচের 5 এখানে এসে কী হইতো? উপরে গুণ হইতো না? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9 এইটার সাথে আমাদের এই নিচের 5টা এসে কী হবে? গুণ হবে। আর এই যে মাইনাস 273 এইটা মাইনাস এ পাশে আসলে মাইনাসটা কী হবে? প্লাস হবে 273.15। এখন আমরা পুরোটা যদি বসায় দিই ক্যালকুলেটরে তাহলে আমরা আলটিমেট আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা বসাই, TF এর মান কত ছিল? 95। তাহলে আমরা একসাথে বসায় দিব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ধরো আমরা একসাথে করি, হ্যাঁ, কারণ 5 তো আসলে উপরেই গুণ হবে। তাহলে এখানে কত ছিল? 95। তাহলে 95 মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 প্লাস 273.15। তাহলে আমাদের আনসার আসতেছে 308.15। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর হবে 308.15 কেলভিন। এবার যদি পরের ম্যাথটা খেয়াল করো, দেখবা পরের ম্যাথে বলা আছে যে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কোন এককে আছে? সেলসিয়াস এককে আছে। বলো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কেজি গরম পানি রাখা আছে, গরম পানির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে আমরা বুঝতেই পারলাম যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে আমাদের সম্পর্ক করতে হবে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক কী ছিল? TC ডিভাইডেড বাই 5, আর ফারেনহাইটে কী ছিল? T ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আমরা কখন ডেল TF বসাবো? যখন বৃদ্ধি বা হ্রাস বলবো। এটা কিন্তু বৃদ্ধি বা হ্রাস বলে নাই। তাহলে এখানে তুমি বলো তো আমরা কী বের করতে চাই? আমরা আসলে বের করতে চাই TF। যেহেতু আমি TF বের করতে চাই তাহলে আমরা একসাথে চেঞ্জেসগুলো শিখি, এগুলো তোমাদের বড় হয়ে কাজে লাগবে। একসাথে যদি চেঞ্জেস করি আমরা তাহলে কি হবে? আমরা TFটাকে লিখে রাখলাম, তাহলে TF যদি একা থাকে বাকি সবই তো এই পাশে চলে আসতো। তাহলে TC বাই 5 ছিল বাম পাশে, 9 তো নিচে আছে ভাগাকারে, তাহলে এই পাশে আসলে 9 কি হবে? গুণ হবে। আর মাইনাস 32 এই পাশে আসলে প্লাস 32 হবে। তো আমরা ক্যালকুলেটরে যদি ভ্যালু বসাই, TCর মান ছিল 90, তাহলে 90 ডিভাইডেড বাই 5
ইন্টু 9 প্লাস 32, তাহলে আমাদের আসে 194। তাহলে আমাদের উত্তর এটা কত? 194 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি নেক্সট সমস্যাটা দেখি, ফরিদপুর জেলা স্কুলে এসেছে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি পানির মধ্যে 343 কেলভিন তাপমাত্রার 400 গ্রাম ভরের লোহার টুকরা ফেলা হলো। তাহলে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস সেটা মূলত কার? পানির। আর 343 কেলভিন তাপমাত্রা সেটা মূলত কার? লোহার। ওকে, তারপরে বললো আমাকে লোহার তাপমাত্রাকে ফারেনহাইটে পরিণত করো। তাহলে লোহা নিয়ে আমার কাজ করতে হবে। এখন তুমি বলো তো লোহার টেম্পারেচার কিসে ছিল? উত্তর হচ্ছে কেলভিনে ছিল। তাহলে লোহার টেম্পারেচার কেলভিন থেকে আমরা কিসে নিব? ফারেনহাইটে নিব। তাহলে কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কি ছিল মনে আছে? আমরা কি বলছিলাম? টিকে -273.15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল TF -32 ডিভাইডেড বাই 9। আমি করার সাথে সাথে আমি আশা করি তোমরাও করে ফেলবা। করে ফেললে কি হবে? প্রচণ্ড রকমের প্র্যাকটিস হবে এবং এই অঙ্কগুলোর জীবনও ভুল হবে না। তাহলে আমরা যদি এইখান থেকে ইমপ্লাই দিই, আমরা ইমপ্লাই দিয়ে কী শিখছিলাম একটু আগে? এক লাইনে আমরা কনভার্সন করে ফেলবো। তাহলে আমরা কী বের করতে চাই? ফারেনহাইট স্কেল বের করতে চাই। তাহলে আমরা TF লিখব, ফারেনহাইট। এবার তুমি চিন্তা করো 9 এখানে ভাগ আকারে ছিল এই পাশে, তাহলে 9 যদি এই পাশে আসে তাহলে কি হবে? গুণ হয়ে যাবে না? তাহলে 9 যেহেতু গুণ হবে তাহলে আমরা আগে লিখে ফেলাই টিকে -273.15। 9 আসলে লবের সাথে যা গুণ হবে তুমি লবের সাথে দাও আর আগের মতন ফার্স্ট ব্র্যাকেটে দাও, সেম জিনিসই, ডিভাইডেড বাই 5 আর -32 এ পাশে আসলে +32 হবে। তাহলে এইটার অ্যান্সারটা আমরা একসাথে ক্যালকুলেটর বের করে ফেলবো। তাহলে আমরা দিলাম উপরে হচ্ছে টিকের মান ছিল 343, তাহলে আমরা এখানে লিখব 343, দেন হচ্ছে মাইনাস, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব 273.15, ফার্স্ট ব্র্যাকেট এই পাশে দিয়ে দিই, দেন ইন্টু হবে আমাদের 9 ইন্টু 9, দেন আমাদের ডিভাইডেড বাই 5, তাহলে আমরা দিব 5, দেন আমরা এখানে প্লাস করব 32। তাহলে আমাদের আসছে কত? 157.73। তাহলে এটার উত্তর হবে 157.73 ডিগ্রি ফারেনহাইট। পরের সমস্যাটা দেখো, এটা একটু বেশ মজার একটা সমস্যা। যেমন এখানে বলা আছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা স্কেল নিয়ে আমরা কাজ করব এবং পাঠের পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। তাহলে আমরা এখানে প্রথমেই লিখব, ধরি আমরা সেলসিয়াস স্কেলের পাঠ, সেলসিয়াস স্কেলের পাঠ আমরা ধরলাম এক্স। তাহলে বলো তো ফারেনহাইট স্কেলের পাঠ কত হবে? ফারেনহাইট স্কেলের পাঠ তোমার উত্তর হইতে পারে ফারেনহাইট স্কেলের পার্থক্য হবে পাঠ হবে x+50, যেহেতু পার্থক্য 50 হইতে হবে। উত্তর হচ্ছে x+50ও যেমন হয়, x-50ও কিন্তু তেমন হয়। পার্থক্য তো, তাই না? হইতে পারে সেলসিয়াস স্কেল থেকে 50 ডিগ্রি বেশি ফারেনহাইটেরটা, আবার হইতে পারে সেলসিয়াস স্কেল থেকে 50 ডিগ্রি কম ফারেনহাইটেরটা। দুইটাই কিন্তু পার্থক্যই, তাই না? তাহলে আমরা এখন এই একটা শিখিয়ে দিব তোমাকে, ধরো আমি প্লাস বা মাইনাস দিয়ে শিখিয়ে দিই, তুমি দুইটাই রেজাল্ট তোমার বাইর করতে হবে। তাহলে আমরা এখন কি করব? নিচে লিখবা আর কি, নিচে আর কি লিখবা x+50 ধরে। তো এটা যদি আমরা ধরি তাহলে সেলসিয়াস স্কেলের পার্টকে যদি আমি x ধরি তাহলে হবে কি x/5 ইকুয়াল, তাহলে ফারেনহাইট স্কেলের পার্থক্য কী হবে? x+50 -32 ডিভাইডেড বাই 9। সেমভাবে ওই যে TF -32 ছিল না, 32 ছিল না, তো TF ফারেনহাইট স্কেলের পার্টটা আমরা বসাই দিছি, একসাথে করতেছি। ওকে, তাহলে এখন আমরা কোনটা বের করতে চাই? আমরা মূলত এখানে এক্সের মানটা বের করতে চাই। কেন? কারণ আমাকে বলছে দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াসটা হয়। তুমি এখানে যে তাপমাত্রাটা বের করবা সেই তাপমাত্রাটা সেলসিয়াসও বের করে দেখাবা, ফারেনহাইটও বের করে দেখাবা। তো আগে তো তুমি এক্সের মান বের করবা, এক্সের মান বের করার পর তুমি ফারেনহাইটটাও বলতে পারবা। ওকে ডান। তাহলে এখন এক্সের মান যদি আমি বের করি তাহলে কি হবে বলো তো? 9 সেই পাশে গুণ হবে না, তাহলে হবে কি 9x ইকুয়াল, আমরা যদি এখানে 5 এটার সাথে গুণ করি তাহলে হবে 5x, আর 50 - 32 তাহলে আমাদের আসতে 18, 18-র সাথে আবার এই 5 গুণ হবে না, তাহলে কত হবে? 90, তাহলে +90। তাহলে সুতরাং এক্সের মান তুমি দেখো 9x 5x, এ পাশে আসলে 4x, 4x মানে 19, তাহলে 90 ডিভাইডেড বাই 4 আমরা পাবো কত? 22.5।
তাহলে এক্সের মান আমরা পাচ্ছি 22.5 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ সেলসিয়াস স্কেলের পার্টকে আমরা বলছি 22.5 ডিগ্রি। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেল মানে কি 50 যোগ করো, তাহলে তুমি তখন নিচে লিখবে। সুতরাং সেলসিয়াস স্কেলের পার্ট যদি 22.5 ডিগ্রি হয় তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট হবে, বাংলা লিখবে আর কি, হ্যাঁ, ফারেনহাইট স্কেলে পার্ট হবে কত হবে? ওই এটার সাথে আমরা তখন কী করবো, x+50 ধরছি না, তাহলে এটার সাথে 50 যোগ করো, +50, তাহলে এটা হবে 72.5 ডিগ্রি ফারেনহাইট, 72.5 ডিগ্রি ফারেনহাইট। দেন তুমি আবার x-50 ধরবা, ধরে সেমভাবে বসাবা, সেমভাবে তুমি আবার এক্সের মান বের করবা, দেন x-50 বের করবা, তুমি যেইটা ধরবা সেটা বের করবা। ওকে, আমি তোমাকে উত্তরটা বলে দিই, তুমি উত্তরটা বাসায় মিলিয়ে নিও। যদি তুমি x-50 ধরো তাহলে তুমি সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে তুমি যেটা পাবা সেটা হবে -102.5 ডিগ্রি সেলসিয়াস, 102.5, ঠিক আছে। আর আচ্ছা, সুন্দর করে লিখে দিই, -102.5 ডিগ্রি সেলসিয়াস। আর টি ফারেনহাইট হবে, কী করবা তখন আর কি, 50 বিয়োগ করতে আর কি, বিয়োগ করলে -152.5 ডিগ্রি ফারেনহাইট। আনসারটা মিলিয়ে নিও যে সেলসিয়াস স্কেলে এত হওয়ার কথা, ফারেনহাইট স্কেলে এত হওয়ার কথা। দেন আমরা যদি তোমাকে পরেরটা বলি যে 36.89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, ফারেনহাইট স্কেলে দণ্ডটি তাপমাত্রা কত? তাহলে এটা তুমি আমার আগে করে ফেলো, হ্যাঁ, আমি তোমাকে টাইম দিলাম, তুমি টাইমার ধরে পজ করে এটা আমার আগে করে ফেলো। তো আমি যদি তোমাকে এটা বলে দিই যে এখানে আমাদের কি ছিল, TC/5 সমান ফারেনহাইট স্কেলে নিব, তাহলে TF-32/9। তাহলে আমরা কি চাচ্ছি বলো তো, আমরা ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা চাচ্ছি। তাহলে আমরা কি করব, TF সমান TC/5, বাম পক্ষের মতোই আছে, ডান পাশে আর কি লিখছি আমরা স্বাভাবিকভাবেই যাতে সহজে হয়, ইন্টু নিচের 9 যে উপরে গুণ হবে, প্লাস হবে 32, তুমি যদি পিছনেটা করে থাকো। দেন তুমি একসাথে বসায় দাও 36.89, তাহলে আমরা এখন এখানে লিখব 36.89 ডিভাইডেড বাই 5 ইন্টু 9, দেন আমরা করব কি প্লাস 32, আমরা যদি দেই তাহলে আমাদের ভ্যালু আসে কত, 98.402, তাহলে আমরা পাচ্ছি 98.402 ডিগ্রি ফারেনহাইট। এবার যদি আমরা সমস্যা 7 দেখি তাহলে দেখব লেখা আছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.5 ডিগ্রি ফারেনহাইট, এটা মুখস্থ করে রাখতে পারো, এটা আসলে রিয়েল। বলছে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মান কত হবে। তো সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মান কত আমরা বাইর করব, তাহলে ফারেনহাইটের সাথে একবার আমরা সেলসিয়াসের সম্পর্ক করব, ফারেনহাইটের সাথে একবার আমরা কেলভিন স্কেলের সম্পর্ক করব। তাহলে আমরা যদি সম্পর্ক করি তাহলে আমরা কি জানি, সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইটের সম্পর্ক কী হবে, TC/5 ইকুয়াল TF-32 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা এখন কি বাইর করব বলো তো, আমরা সেলসিয়াস স্কেলেরটা বাইর করব না, তাহলে TC সমান আসলে কি হবে, TF-32 ডিভাইডেড বাই 9, আর 5 যায় একসাথে গুণ হয়ে যাবে। তোমরা যারা মানে করো তারা কি করো জানো, পেঁচাও, বিষয়টা পেঁচাবে না, একসাথে আর কি সমীকরণটা বের করে দেন তুমি ভ্যালুটা বসায় দাও, আমার মনে হয় তাহলে সবচেয়ে বেস্ট হয় আর কি। সো আমরা এখন এখানে ভ্যালু বসায় দিব, TF এর মান আমরা জানি, তো আমাদের এখানে কি ছিল, আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখলাম, TF মানে হচ্ছে 98.5 মাইনাস 32, আমরা জানি এই যে 5 আসলে লবের সাথে গুণ হবে কারণ এটা হরের সাথে গুণ হয় না, ডিভাইডেড বাই 9 যদি আমরা দিই তাহলে আমরা এখানে পাবো 36.94, তাহলে আমরা বলতে পারি 36.94 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ডান। দেন আমরা কি করব, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফারেনহাইটের সাথে এবার কেলভিন স্কেলের সম্পর্ক করতে হবে। তাহলে ফারেনহাইটের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক করলে কি হবে, ঠিক সেমভাবে তুমি লিখবা TF বাই -32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল TK -273.5 ডিভাইডেড বাই 5। তাহলে আমি তো কেলভিন বাইর করবো তাই না, তাহলে আমার কাজ কি, কেলভিনকে ধরে রাখা, দেন বাকি সব এই পাশে চলে আসবে। তাহলে এটাকে লিখে ফেলো, TF -32 ডিভাইডেড বাই 9, এই যে 5 নিচে ছিল সেই পাশে এসে কি হবে, গুণ হবে, আর এই যে -273 সেই পাশে এসে আসলে যোগ হবে, 273.5। এবার পুরো ভ্যালুটা আমরা আবারও বসাই দিব, তাহলে আমরা এখন দিলাম, উপরে কি হবে 98.5 -32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 প্লাস 273.5। আমরা যদি করি তাহলে আমাদের আনসার আসবে কত, 310.44, তাহলে এটার আনসার আসতেছে 310.44 কেলভিন। সমস্যা 8
সমাধান করার আগে আমি একটু তোমাকে ফারেনহাইটের মানে স্কেলের মধ্যে যে সম্পর্কটা ছিল তার লজিকটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। দেখো আমাদের কাছে 3টা থার্মোমিটার আছে। তো 3টা থার্মোমিটারের প্রথমটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, পরেরটা হচ্ছে কেলভিন স্কেলের থার্মোমিটার, পরেরটা হচ্ছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার। এরা আসলে সেম পার্টি প্রদর্শন করে। মানে ধরো আমরা কোনো একটা গরম বস্তু, সেম উত্তপ্ত বস্তুই আমরা এখানেও লাগাইছি, এখানেও লাগাইছি, এখানেও লাগাইছি, অর্থাৎ তাদের যে টেম্পারেচারটা সেম। তো টেম্পারেচারটা সেম হওয়ার কারণে আমার এখানে যেই পদার্থটা থাকবে তাপমাত্রিক পদার্থ, সেটা যতটুকু উঠবে এখানেও ততটুকুই উঠবে, এখানেও ততটুকুই সে উঠবে। কিন্তু হয়তো নিউমেরিক্যাল ভ্যালুটা ভিন্ন হবে। ফারেনহাইট এক ধরনের নিউমেরিক দিবে, আমার কেলভিন স্কেল আরেক ধরনের সংখ্যা প্রদর্শন করবে, সেলসিয়াস আরেক ধরনের সংখ্যা প্রদর্শন করবে। বাট 3টার ভ্যালুই বা 3টার উচ্চতায় আসলে কি ছিল, সেম ছিল। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি এই যে টিসি, এই যে টেম্পারেচারটা আমরা মাপলাম, এই যে যতটুকু আমি পরিমাপ করব, আবার এখানে যতটুকু আমি পরিমাপ করব, আবার এখানে যতটুকু পরিমাপ করব, এদেরকে আমরা যদি একটা সমীকরণে বসাই তাহলে সব সমীকরণের ভ্যালুই একটা কনস্ট্যান্ট নাম্বার আসার কথা। কেন কনস্ট্যান্ট নাম্বার? কারণ তাদের আসলে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আসলে সেম ছিল বা পরিমাপকটা আসলে সেম ছিল। তো এটা যদি আমরা একটু লিখি তাহলে আমরা কিভাবে লিখি, মনে আছে তোমাদের স্কেলের সম্পর্ক আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে এখানে টেম্পারেচার যদি টিসি হয় তাহলে আমরা লিখি টিসি মানে যতটুকু আমি পরিমাপ করে পাবো টিসি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ডিভাইডেড বাই আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর এখানে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কী হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল, এখানে আমি যে অনুপাতটা পাবো সেই অনুপাত টিকের ক্ষেত্রেও সেম অনুপাত এবং টিএফের ক্ষেত্রেও সেম অনুপাতই আমরা পাবো। তাহলে টিকের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে এইখানে ভ্যালুটা পাইছি কি টিকের, এইখানে টিকে, তাহলে যতটুকু আমি ভ্যালু পাবো মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত? 273.15। তাহলে আমরা দেব 273.15 ডিভাইডেড বাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে একটু ভালো করে বোঝো, তুমি যেই পাঠ পাবা তার থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিবা, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক সেমভাবে তুমি যদি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বলো তাহলে ফারেনহাইট স্কেলে তোমার টি ফারেনহাইট তুমি যে ভ্যালুটা পাবা মাইপা সেটা মাইনাস তোমার নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 মাইনাস 32। দেন এই ইকুয়েশনটাকে সলভ করেই আমরা কি করছিলাম? নতুন ইকুয়েশন বানাইছিলাম। তাহলে টিসি শূন্য বাদ গেলে তো কিছুই থাকে না, টিসি থাকবে শুধু 100 থেকে শূন্য বাদ গেলে তো 100ই থাকে। তারপরে টিকে এখানে তুমি ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, মাইনাস 273.15। আর এখানে যদি তুমি 373.15 থেকে 273.15 বিয়োগ করো তাহলে তুমি এখানেও পাবে 100 সমান T5 মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বিয়োগ করো তুমি পাবে 180। দেন আমরা কি করছি জানো? দেন আমরা এই হরগুলোকে কি করছিলাম? 20 দিয়ে ভাগ করছিলাম। তো 20 দিয়ে ভাগ করে আমরা আলটিমেট সমীকরণটা লিখছিলাম। তাহলে 100-এর মধ্যে 20 5 বার যায়, দেন টিকে 273.15 ডিভাইডেড বাই সেখানেও 5 হয় ইকুয়াল টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 20 দিয়ে ভাগ দিলে এখানে 9 হয়। এটা ছিল আর কি আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা। তো এটা আসলে আমরা কি বলতে চাই তোমাকে এখান থেকে বলতে চাই যে আমরা যখন দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক করছিলাম তখন আমরা আসলে কি করছি, যেই ভ্যালুটা আমরা মেজারমেন্ট করে পাইছি মাইনাস আমরা কি করছি নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এইটাই আমরা দিব। ঠিক আছে? তো আমরা এখন এরকম ম্যাথমেটিক্যাল টার্মে অনেক সময় দেখব যে ভ্যালুগুলো বলা থাকবে না। আমি যদি একটা ম্যাথ তোমাদেরকে দেখাই, দেখো আমরা যদি সমস্যা 8-এর দিকে খেয়াল করি, সমস্যা 8-এ আমাদেরকে বলা আছে কোনো একটা থার্মোমিটারে স্ফুটনাঙ্ক হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর হিমাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি মানে ডিগ্রি সেলসিয়াস না বললে এটা ডিগ্রি সেলসিয়াসে আমরা ধরে নিচ্ছি, বা হোয়াট এভার তুমি যা ধরো ডিগ্রি, এত ডিগ্রি আছে, সেলসিয়াস লেখা নাই। ওকে, তাহলে 160 ডিগ্রি আছে এবং হিমাঙ্ক আছে 15 ডিগ্রি। এই থার্মোমিটারে কোনো তাপমাত্রা 73 ডিগ্রি যদি হয় তাহলে ফারেনহাইটে সেটা কত হবে? আচ্ছা, তাহলে এই থার্মোমিটারে 160 ডিগ্রি সামথিং কিছু একটা আছে, একক নাই, আবার 15 ডিগ্রি আছে, আবার 73 ডিগ্রি হচ্ছে কি আমরা মাইপা পাইছি, তাহলে সেটা ফারেনহাইটে কত হবে? এখন তুমি ফারেনহাইটের যে সমীকরণটা তোমার মাথায় আছে আগের থেকেই, এই যে এইখান থেকে তুমি যেটা ফারেনহাইটের সমীকরণ পাইছিলা সেটা কি ছিল? টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। কেন? টিএফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আমরা সেই জিনিসটাই লিখব। তাহলে আমরা এখন এইখানে সম্পর্কটা এরকম দেখাবো যে ফারেনহাইট স্কেলে ছিল ফারেনহাইট স্কেলের পার্ট মাইনাস 32 ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 মাইনাস
এটা ডিগ্রি না দিই, দিলেও হয় না দিলেও হয়, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32 ইকুয়াল হবে, তুমি আরেকটা থার্মোমিটার নিছিলা, থার্মোমিটারের নাম নাই, তুমি যেই থার্মোমিটার নিছিলা সেই থার্মোমিটার আবার কি হবে, প্রথম হচ্ছে যেই পার্টটা তুমি পাইছো, যেমন টিএফ পাইছিলা এরকম এখন তুমি পাইছো কত 73 ডিগ্রি, তাহলে 73 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 15 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে 160 মাইনাস 15। ওকে, তো এইখানে তুমি যদি টিএফ বাইর করতে চাও তাহলে কি হবে বলো তো, এইখানে তুমি হিসাবটা করে ফেলবা 73, আচ্ছা আমরা একসাথে লিখে দিই, হ্যাঁ, তারপরে আমরা একসাথে ক্যালকুলেট করে ফেলবো, 15 ডিভাইডেড বাই 160 মাইনাস 15, এইটার সাথে এখানে যদি তুমি বিয়োগ করতে তাহলে তুমি 180 পাইতা না, 180 পাইতা, বিয়োগ করো, তাহলে এই 180 এসে আসলে কি হইতো, গুণ হইতো, কারণ এটা নিচে আছে এই পাশে এসে গুণ হইতো, তো আমরা গুণ দিছি, আর -32 যা কি হইতো +32 হয়ে যেত। তাহলে আমরা যদি এবার এটা ক্যালকুলেট করি তাহলে কি আসে, আমরা দিব, উপরে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলাম 73 মাইনাস 15 ইন্টু 180 ডিভাইডেড বাই 160 মাইনাস 15, দেন আমরা এখানে ইন্টু দিব, ইন্টু না তো সরি +32, ইন্টু তো দিয়ে দিয়েছি আগে, দেন আমাদের এখানে আসতেছে 104, তাহলে এটার উত্তর হবে 104 ডিগ্রি ফারেনহাইট। বলা হলো কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই পার্ট দিবে। তো ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্ক এখন তুমি জানো, ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে কি ছিল, সেলসিয়াস স্কেল কি ছিল, টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়াল ফারেনহাইট স্কেলে কি ছিল, টিএফ -32 ডিভাইডেড বাই 9। আচ্ছা, যেহেতু আমরা এখানে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই পার্টে দিতে হবে, তাহলে ফারেনহাইট স্কেলে যা হবে সেলসিয়াস স্কেলে ভ্যালুটা তাই হবে। তো আমরা কি করব জানো, আমরা এটাকে এক্স ধরবো ডিভাইডেড বাই 5, আমরা পাশে লিখে দিব ধরি, দেন এটাকেও এক্স ধরবো, কারণ সেলসিয়াস স্কেলে পার্ট যেটা ফারেনহাইট স্কেলে পার্ট কি সেটাই হবে। তাহলে এখন তুমি এখান থেকে সলভ করো, মানে এক্স এর মানটা বাইর করবা, তাহলে এক্স এর মান বাইর করা খুবই ইজি, 9 যদি এই পাশে এসে গুণ হয় তাহলে হবে কত, 9x সমান 5 যদি এই পাশে যে গুণ হয় তাহলে হবে 5x মাইনাস 5 দুগুণে 10, 3 5 15 16 160। তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি 4x সমান -160, তাহলে x সমান কি 4 মানে 4 4 16, তাহলে -40 ডিগ্রি। এখন 40 ডিগ্রি কি সেলসিয়াস হোক ফারেনহাইট হোক, মানে -40 ডিগ্রি তাপমাত্রা যদি হয়, এক্স এর মান কিন্তু -40 ডিগ্রি, অর্থাৎ এক্স তুমি সেলসিয়াস স্কেলেও -40 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলেও যদি 40 ডিগ্রি ফারেনহাইট দাও তাহলে কি হবে, মানে দুইটা জিনিস একদম সেম হয়ে যাবে। ওকে, তাহলে তখন আমরা কিভাবে লিখবো, আমরা এরকম লিখবা না যে মানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা লিখব যে -40 ডিগ্রি তাপমাত্রায়, কোনো একক দিব না, তাপমাত্রায় টিসি ইকুয়াল টু টিএফ হবে। ডান। ফারেনহাইটে নিয়ে যাই, তাহলে বলো তো সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক তুমি লিখতে পারবা না, টিসি বাই 5 ইকুয়াল টিএফ -32 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে তুমি কি করবা, ফারেনহাইট স্কেলেরটা বাইর করবা, তাহলে টিএফ বাইর করবা, তাহলে টিএফ বাইর করলে কি হবে, টিসি বাই 5 ইন্টু 9, আর -32 এই পাশে আসলে হয়ে যাবে +32। তাহলে তুমি একসাথে করে ফেলো, টিসির মান -273 বসাই দিবা, তো আমরা বসাই -273, ঠিক আছে, যা আছে তা ডিভাইডেড বাই 5 ইন্টু 9 +32, তাহলে আমাদের আসতেছে কত, -459, তাহলে -459.4 ডিগ্রি ফারেনহাইট। দেন এইটাকে যদি আমরা আবার কেলভিন স্কেলে নিয়ে যাই তাহলে কি হবে, আচ্ছা দেখো তো, সেলসিয়াস স্কেলে যা ছিল তাহলে আমরা কি জানি, টিসি বাই 5 ইকুয়াল টিকে -273.15 ডিভাইডেড বাই আমাদের কি হবে 5 না, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে যখন আমরা কনভার্ট করব তখন আমরা আসলে দেখব যে সেলসিয়াস স্কেলে সেটা ভ্যালু শো করে। এখন এইখানে একটা প্রশ্ন, বলো তো -273 ডিগ্রি সেলসিয়াস কি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার? উত্তর হচ্ছে না। কেন না? কারণ -273.15 যদি থাকতো ডিগ্রি সেলসিয়াসে তাহলে সেটা অ্যাবসোলিউট জিরোতে আমরা বলতাম। ওকে ডান। এখন আমরা যদি এখানে কি বাইর করব, দেখো 5 5 কি কাটা না, তাহলে তুমি কেলভিন স্কেলে যদি বাইর করো তাহলে টি কে মানে টি কেলভিন সমান কি হবে টিসি, আর -273 যদি এই পাশে আসে তাহলে সে প্লাস হয়ে যাবে 15। তাহলে তুমি টিসি মানে কি -273, তাহলে এটার সাথে 273 এটা মুখে করা যায়, তাহলে এটা আসবে কত 0.1। ওকে নেক্সট দেখো পরেরটা কিন্তু মজার, একটু আগে করাইছি তোমাদেরকে। ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন, যেহেতু পরিবর্তন বলছে তাহলে আমরা কি আর নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করবো? উত্তর হচ্ছে না। তাহলে বলছে সেলসিয়াস স্কেলে কি হবে, ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে আমরা কি করব, টি ফারেনহাইট ডিভাইডেড বাই নিম্ন স্থিরাঙ্ক কিন্তু ব্যবহার হবে না, 9 ইকুয়াল
ডেল টি সি ডিভাইডেড বাই 5। তাহলে আমরা যেহেতু ডেল টি সি বের করতে চাই তাহলে আমাদের কি হবে, ডেল টি সি, ডেল দিই পরিবর্তন, সমান ডেল টি এফ ডিভাইডেড বাই 9 ইন্টু হবে কি 5। তাহলে এটা করো তুমি, নিচে 5 ছিল উপরে গুণ হবে, আশা করি ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি বুঝতেছো। তাহলে এখানে হবে 36 ডিভাইডেড বাই 9 ইন্টু 5, তাহলে আমাদের 20। তাহলে আমাদের কত আসতেছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন যদি 36 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেলসিয়াস স্কেলে সেই পরিবর্তনটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। সমস্যা 12 যদি তুমি দেখো যে একটা লোহার দণ্ডকে তাপ দিয়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পরেই কি বলা দেখো তো, বৃদ্ধি। আচ্ছা বৃদ্ধি বলছে কি, পরিবর্তন না, তখন আমরা কি ব্যবহার করব না, মনে আছে, নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করব না। তাহলে বলছে বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে, তো সেলসিয়াস থেকে ফারেনহাইট। তাহলে আমরা জানি ডেল টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়াল ডেল টিএফ ডিভাইডেড বাই 9। যেহেতু আমি ফারেনহাইটে বের করব তাহলে ডেল টিএফ সমান হবে ডেল টিসি ডিভাইডেড বাই 5 ইন্টু 9। তাহলে এখন 10 বাই 5 ইন্টু 9, তাহলে 2 9 দুগুণে কত হবে, 18 হবে না, 18 ডিগ্রি ফারেনহাইট। এটা করছো তার মানে তুমি অলরেডি মারা খাইছো, এটা কিন্তু হবে না। তাহলে কি হবে, কেন হবে না সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ প্রশ্ন দেখি চিন্তা করতে হবে আর কি, হ্যাঁ এরকম ট্র্যাপ থাকে। তুমি একটু আগের অঙ্কটা দেখো তো, সমস্যা 11তে আমাদের কি বলা ছিল যে তাপমাত্রার পরিবর্তন 36 ডিগ্রি ফারেনহাইট যদি হয় তাহলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তন মানে সেলসিয়াস স্কেলে আসলে পরিবর্তনটা কত হবে। কিন্তু এইখানে কি তোমার পরিবর্তন কত হবে সেটা বলছে, তোমার বলছে না যে বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে। তাহলে বর্ধিত তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 10 ডিগ্রি সেলসিয়াসকে আমাকে বলছে ফারেনহাইটে পরিবর্তন মানে চেঞ্জ মানে কি করতে, কনভার্ট করতে। কিন্তু আমাকে বলে নাই যে বৃদ্ধি কতটুকু পাইলো সে, মানে কতটুকু পরিবর্তন হইলো ফারেনহাইট স্কেলের, সেটা কিন্তু আমাকে বলে নাই। মানে বিষয়টা বুঝতে পারো নাই, সেটা হচ্ছে মানে এখানে যখন আমরা স্কেলগুলো দেখেছিলাম, দেখো এই স্কেলে এটা যতটুকু বাড়বে এই স্কেলে কি ঠিক ততটুকুই বাড়বে, কিন্তু আমাকে এটা বলে নাই যে এখানে কতটুকু পরিবর্তন হয়েছে, যে কেলভিন স্কেলে কতটুকু হইলে এইখানে কতটুকু হয়েছে, পরিবর্তনটা আমার কাছে চাই নাই। আমার কাছে বলছে কি যে তাপমাত্রাটুকু বাড়লো, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ছিল এইটাকে তুমি কি করবা, কেলভিন স্কেলে কনভার্ট করবা। তাহলে এই তাপমাত্রাটাকে যখন বলা থাকবে এত ডিগ্রি এখানে পরিবর্তন হলে ওইখানে কত ডিগ্রি পরিবর্তন হয়েছে, তখন আমরা কি করব, নিম্ন স্থিরাঙ্ক ব্যবহার করব না। আর যখন এরকম প্রশ্ন থাকবে পরিবর্তনটা চাই না আমার কাছে, তখন আমরা আসলে নর্মাল নিয়মই করতে হবে। তাহলে কি হবে, এখানে ডেল ব্যবহার করা যাবে না, তাহলে টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। একটু সতর্ক থাকবা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, হ্যাঁ তোমার অনেক বেশি কনফিডেন্স, 1 সেকেন্ডে কিন্তু 0 হয়ে যেতে পারে। তো আমরা যদি টিএফ বাইর করি তাহলে টিএফ সমান কি হবে বলো তো, টিসি বাই 5 ইন্টু 9 প্লাস 32। তাহলে এখন আমরা করব, এটা মুখে করা যায়, তাহলে 10 দিলে টিসির মান যদি 10 বসে 5 দুইবার যাবে, 9 দুগুণে 18, 18 আর 32 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 50 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা যেহেতু তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে পরিমাপ করছো তাই এখানে এই টিসির ভ্যালুটা হবে প্রকৃত, আর এখানে যে 60 ভ্যালুটা পাইছো সেটা হচ্ছে অপ্রকৃত। তাহলে টিসি যদি আমরা বাইর করি তাহলে কি হবে, 60 মাইনাস 5 তার মানে 55 ডিভাইডেড বাই 98 থেকে 5 বিয়োগ গেলে থাকবে কত, 93 ইন্টু 100। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে বসায় দিই, 55 ডিভাইডেড বাই 93 ইন্টু 100, তাহলে আমাদের আসতেছে কত, 59.14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে 59.14 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের কি এক্স্যাক্ট পাঠ। আসো সমস্যা 14, শীতকালে একদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল, ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কত। এটা তোমার হোমওয়ার্ক, তুমি এটা বাসায় করবা, এখনই করে ফেলো, তুমি আনসারটা মিলাও। আনসারটা এরকম হবে 39.2 ডিগ্রি ফারেনহাইট, মিলাও ঠিক আছে কিনা। দেন আমরা পরের প্রশ্নটা দেখব, প্রশ্ন নম্বর 15। বলা আছে পারদের গলনাঙ্ক 234 কেলভিন, পারদের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে নিলে, তো কেলভিন স্কেল থেকে তুমি সেলসিয়াস স্কেলে যাবা। তাহলে তোমার সম্পর্কটা কী হবে বলো তো, টি কেলভিন মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5 সমান টি সেলসিয়াস ডিভাইডেড বাই 5। দেন তুমি এখান থেকে টিসিটা বাইর করবা এবং এটার আনসারটা আসবে মাইনাস 39.15 ডিগ্রি সেলসিয়াস, মিলিয়ে নিও। দেন পরের কোশ্চেনটা আসো, সমস্যা 16, একদিন বায়ুর তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, আমাকে বলা আছে কেলভিন স্কেলে বায়ুর তাপমাত্রা কত। তাহলে আমরা কি করব, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাব। তাহলে এটাও তুমি নিজে এখন করবা, প্রশ্নটা তুলে আমি পিডিএফ দিয়ে দিব,
তো এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের যে আনসারটা আসবে, আনসারটা মোটামুটি 305.15 কেলভিন হবে। ওকে ডান। এবার আসো আমরা সমস্যা 17 দেখি। সমস্যা 17টা মাস্টার টুয়েনের কর্তৃক প্রণীত, খুব চমৎকার একটা ম্যাথ। এখানে দেখো বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস এবং পানির বাষ্পীভবন বিন্দু ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে বলল সেই থার্মোমিটারে কোনো তাপমাত্রা 73 ডিগ্রি হলে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে তা প্রকাশ করো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তো এটা লজিক ওয়াইজ মানে ঠিক আছে, কিন্তু আসলে লজিক ওয়াইজ এটা পুরোপুরি কি উল্টা আছে। কেন? কারণ গলনাঙ্ক কিন্তু আমাদের কোথায় থাকবে? নিম্ন স্থিরাঙ্ক। আর বাষ্পীভবন যেটা সেটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কনসেপ্ট বুঝতে পারছো কিনা? গলনাঙ্ক যেটা সেটা হচ্ছে কি নিম্ন, আর বাষ্পীভবনে যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি ঊর্ধ্ব। এখন আমরা যদি সেলসিয়াস স্কেলে তখন পার্ট পাইছিলাম কত? আমরা 73। এখন আমরা এটাকে কি করব? ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে প্রকাশ করব। ওকে ডান। তাহলে আমরা এখন যে সেই থার্মোমিটারে কোনো তাপমাত্রা 73 ডিগ্রি হলে ফারেনহাইট এবং সেলসিয়াসে আমরা এটাকে কি করব? প্রকাশ করব। একটু ভুল আছে, আমাকে বলা হচ্ছে সেই থার্মোমিটারে কোন তাপমাত্রা 73 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, এবং এখানে উত্তরটা চলে আসছে। হ্যাঁ, এটা না, এখানে বলছে কোন তাপমাত্রায়, সেই থার্মোমিটারে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল সমান, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল কোন টেম্পারেচারে কী হবে? সমান হবে। তাহলে এখন আমরা কি করব? সমান যেহেতু হবে, সমান হলে কি বলতে বলছি, এটাকে তুমি এক্স ধরবা -100 ডিভাইডেড বাই নিচে হবে -100 ইকুয়াল, যেহেতু সমান তাহলে এটাও এক্স হবে -32 ডিভাইডেড বাই 225 থেকে 180। তো এখানে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এক্সের তুমি যে ভ্যালু পাবা সেটা হবে 75.71 ডিগ্রি সেলসিয়াস। যা বলো বলো, তুমি বলবা এতটুকু তাপমাত্রা বা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইজন কি হবে? সমান হবে। আচ্ছা, সমস্যা নম্বর 18, সেখানে আমরা দেখতে পাচ্ছি থার্মোমিটারের সাহায্যে একজন রোগীর শরীরের তাপমাত্রা আমরা পাইছি 102 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। পারবা না? ফারেনহাইটকে তুমি সেলসিয়াসে নিয়ে যাবা এবং তুমি যদি এটা কনভার্ট করো তাহলে আমি উত্তরটা বলে দিই, তুমি উত্তর পাবা 38.89 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে পানি বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। যে পানি যে বাষ্পে পরিণত হয়, পানি বাষ্পে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করবা। পারবা না? 100 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করবা। তাহলে বলো তো কত হবে? ওই যে থার্মোমিটার দেখাইছিলাম, তোমার মনে আছে? তাহলে তুমি এখানে দেখো, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন ফারেনহাইট স্কেলে আসলে 212 হয়। তুমি আসলে সমীকরণ ব্যবহার করেই করবা, এই সমীকরণটা ব্যবহার করে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক করবা এবং তুমি দেখবা আলটিমেটলি ফারেনহাইট স্কেলে যে ভ্যালু পাবা সেটা 212 ডিগ্রি ফারেনহাইটেই হবে। আমাদের নেক্সট ক্লাস থাকবে টপিক 2 এর উপরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ।